ডক্টর আসিফ নজরুল, উনি ওনার ফেসবুকের একটা পোস্ট ভাইরাল হয়েছে, সেখানে তিনি আগে 2019 সালে বলেছিলেন যে 500 টন দিয়ে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে লিখেছে 500 টন পাঠানো হচ্ছে ভারতে। ডক্টর আসিফ নজরুল তিনি তো এই ইন্ডিয়া বিরোধী কথাবার্তা বলেই তো আজকে উনি উপদেষ্টা। আসিফ নজরুলের যদি হিরো আলমের সাথে দাঁড় করায় দেওয়া হয়, আসিফ নজরুল পাশ করে আসতে পারবে ভোটে? আমি মনে হয় না যে সে পারবে ভোটে পাশ করে আসতে। সো কেউ যেন চেয়ার পাওয়ার পরে ভুলা যায় না। আসিফ নজরুল, আমি আপনাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করতে চাই না, বাট খুব ভালো করে জানি হু ইজ আসিফ নজরুল। আপনি কোত্থেকে উঠে আসছেন? আপনি কিছুদিন আগে দেলোয়ার হোসেন সাইদিকে আপনি একটা লিখেছিলেন 86-এ যে একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান, সেটা লিখে কয়দিন আগে আপনি সেটা ক্লিয়ারিফাই করেছেন যে আপনাকে নাকি, ওর নাম কি ভাই, ওই যে ঘাতক দালাল শাহরিয়ার কবির নাকি ওনাকে বুঝিয়ে এটা করেছে, উনি বুঝেন না, উনি তখন দুদু খান, উনি বুঝেন না কিছু, ওনাকে বুঝিয়ে এইভাবে শাহরিয়ার কবির ভুল বুঝিয়ে ওনাকে সেটা লিখিয়েছেন। তো আমরা সাংবাদিকতা করে এসেছি, আমরা জানি যে মাহমুদ ভাই একজন সম্পাদক, উনি যদি আমার মতো একজন রিপোর্টারকে যদি একটা অ্যাসাইনমেন্ট দিতেন যে ইলিয়াস এটা নিয়ে কাজ করবা, দেখো এটা কি কি, ওইটার তথ্য আমার কাছে সব, উনি হয়তো একটা আইডিয়া দিতে পারতো বা ওনার কাছে কোনো এভিডেন্স থাকলে সেটা দিতে পারতো, ইলিয়াস এই যে দেখো এটা আছে, এটা নিয়ে দেখো। আমাকে ইনভেস্টিগেট করতে হয় যে আমি এটা নিয়ে কি বলবো, কি হবে, সেটার সম্পূর্ণ দায়িত্ব আমার। এখন আপনি বলছেন যে শাহরিয়ার কবির আপনাকে বুঝিয়েছে আর সেটা, তাহলে হাউ অ্যাবাউট ওই যে এই জাহানারা ইমামের সময় যখন করছিলেন, ঘাতক দালাল নির্মূল কমিটির সাথে যখন করলেন, এগুলো আমরা জানি। আসিফ নজরুল আপনি কে? আপনার এই শিল্পকলা একাডেমিতে ডিজি করাতে, আপনি নিয়োগ দেওয়াতে, ওইদিকে আপনার শাশুড়ি শাওন আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। আমরা তো জানি শাওনকে, শাওন তো সেই ব্যক্তি যে কিনা জীবনে মুক্তিযুদ্ধ দেখি নাই, পদ্মা সেতু দেখেছি বলে পোস্ট করেছিলেন, এই তো সেই শাওন। এই শাওন সে যে কিনা এই দেলোয়ার হোসেন সাইদি মারা যাওয়ার পরে যেখানে একজন আওয়ামী লীগের ছাত্রলীগের কর্মীরা পর্যন্ত তার পক্ষে পোস্ট করে পদ হারিয়েছে। সেদিন আপনি এই দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে যে যে জঘন্য কুরুচিপূর্ণ ফেসবুকে পোস্ট করেছিলেন, সেটা এখনো পর্যন্ত ফেসবুকে আছে। সো সেই ব্যক্তি আপনার কার্যক্রমে খুব খুশি হয় এবং আপনাকে কংগ্রাচুলেট করেন। সো আসিফ নজরুল, আমরা জানি আপনাদের বারবার যাইতে হয় এমন এমন জায়গায়। এর আগে আপনি একবার গিয়েছিলেন হচ্ছে রোকেয়া প্রাচীর কাছে, আর তারপরে আরো বিভিন্ন জায়গায় তো ব্যক্তিগত ওই বিষয়গুলো। আমি আসিফ নজরুল এন্ড আরো কিছু উপদেষ্টা আছে যাদের ব্যাপারে আমাদের কাছে অনেক তথ্য এসেছে, আমি এগুলো নিয়ে আলাদা করে এক্সক্লুসিভ একটা অনুষ্ঠান করব। আমরা আজকে এই বিষয়টা নিয়ে খুব বেশি দূর না যাই, এবং আমার মনে হয় যে ইউ আর কারেক্ট। এবং ধরেন যে আরেকটা বিষয় আমি আমি একটা বিষয় অ্যাড করি, যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটাকে পিটিয়ে মারা হলো, প্রথম আলো সহ বেশ কিছু পত্রিকা, মানে যারা পিটিয়ে মারলো তারা কিন্তু ছাত্রলীগের নেতা কর্মী ম্যাক্সিমাম। কোথাও কিন্তু ছাত্রলীগের নামটা ব্যবহার পর্যন্ত করা হচ্ছে না। মানে আপনি দেখেন যে মানে পরিকল্পনাটা কত গভীরের পরিকল্পনা। মানে এটা যদি ধরেন জামাত শিবির ছাত্রদল হইলে কিন্তু ধরেন হুলুস্থুল হয়ে যেত, কিন্তু না। আসিফ নজরুল আজকে উঠে আসছে কোথায়? আসিফ নজরুল তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সে দু এক জায়গায় গিয়েছে, এই জন্যই তো আমরা তাকে পছন্দ করি, তাই না? ওইখান থেকে তার তো উচিত ছিল সেখানে ছাত্রদেরকে নিয়ে যাওয়া, কি হয়েছে, কি ঘটনা, কি কোনো ব্রিফিং নাই এটার ব্যাপারে। এবং আজকে আমরা এই সরকার চাই নাই, যে সরকার কিনা আওয়ামী লীগ সরকার 500 টন ইলিশ দেওয়ার কারণে আমরা আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করেছে, আর এই সরকার এসে এখন 3000 টন ইলিশ দিবে। এই জন্য আমরা এত কষ্ট করি নাই। জীবনে দরকার হলে দেশে যাব না ভাই, কিন্তু ইন্ডিয়ার ব্যাপারে যদি নাকি সরকারের মনোভাব পরিবর্তন না হয়, এটা যদি আমাদের কাছে মনে হয়, তাইলে এখানে সারা জীবন এইভাবে থাকতে পারবে না কেউ। আমরা বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মাদার তেরেসা কিংবা অ্যাটলিস্ট ওই কি বলে মালয়েশিয়ার যে মাহাতির মোহাম্মদ, এই জায়গায় দেখতে চাই। এবং আমার বিশ্বাস, আমি এখনো স্বপ্ন দেখি ডক্টর মোহাম্মদ ইউনূস ওই জায়গাতেই থাকবেন। কিন্তু এর জন্য তার আশপাশের যে উপদেষ্টাদের ভেতরে কিছু লোকজন আছেন যারা এখন নিজেকে ওই চেয়ারে বসানোর পরে মনে করছেন যে সারা জীবন শেখ হাসিনার মতো গণভবনে হাঁসটাস পালন করে তারপর ওইখানে থাকার চেষ্টা করবেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে সম্ভব না।
আগেও পারে নাই, আর এখন তো সম্ভবই না, কারণ খুব নিকট অতীতে এমন একটা উদাহরণ মানুষের সামনে আছে না, কেউ চাইলেও ওইভাবে থাকতে যাইতে চাবে না। আর বাংলাদেশে আপনি যত কিছুই বলেন, আপনি আপনার মানে মন্তব্য আপনার, আমার মন্তব্য আমার, আমি মনে করি যে বাংলাদেশে একটা বিশাল জনসংখ্যা বিএনপি এবং আওয়ামী লীগ করেন, জামায়াত করেন, তাদেরকে মানে এত সহজে মুছে ফেলা সম্ভব না। তারা আসবে এবং তারাই রাজনীতি করবে এই দেশে। এটা মাথায় রেখে আপনাদেরকে এমন কাজ করতে হবে, যদি তাদেরকে বিট করতে চান তাহলে সেই কাজগুলি করতে হবে যেটা জনগণ চায়। কিন্তু আমার মনে হয় আপনারা যেটা বলছেন ব্যর্থতা, সেই পরিকল্পনাই নেই। আপনি বলেন ঢাকা শহরের আশপাশে যে নদীগুলো উদ্ধার করতে হবে, আরে ভাই স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার আসলেও তো ভাঙচুর করে, এই সরকার এসে সেটাও করে নাই। মানে এই নদীগুলো তো উদ্ধার করা দরকার, তাদের বিশাল ক্ষমতা এই সরকারের, কোনো স্বাভাবিক পরিস্থিতিতে না করে নাই। আপনি দেখেন এই গত কয়েকদিনে পাহাড়ে যে ঘটনাগুলো ঘটছে, পাহাড়ে এই আপনার আনসার ফিল আল শারকিয়া, আমি নামটা সবসময় বলতে পারি না ঠিক মতো, এই যে দলটাকে আপনার করা হচ্ছে, জামায়াতুল আনসার ফিল শারকিয়া, হিন্দাল শারকিয়া, এই দলটাকে নিয়ে এর আগে প্রথম আলো, ডেইলি স্টার এবং র্যাব আর সিটিটিসি এবং সরকারের কিছু গোয়েন্দা সংস্থা মিলে তারা সেখানে তাদেরকে ধ্বংস করতে গেল। তাদের কেন কেন গেল জানেন? এই কথাগুলো এতদিন বলতে পারি নাই, আজকে বলছে এই কথাগুলো। এরা কুকি চীনের সাথে হাত মিলিয়েছিল, এই অভিযোগ তারা দিয়েছে। আচ্ছা মনে করেন মিলাল, আমি ওইটার কোনো আমি যেহেতু মানে জাজ না, আমি কোনো রায় দিচ্ছি না, কিন্তু আমি আমার কাছে আসা যে তথ্য, সেই তথ্যগুলো বলি। যে মনে করেন যে তারা তাদের সাথে হাত মিলিয়েছিল, এখন মাথায় রাখতে হবে যে কুকি চীন কারা। ওকে, কুকি চীন হচ্ছে ওইখানে অস্ত্রবাজি করে, তারা সেখানে অবৈধ আর্মস ক্যারি করে, তারা এই দেশের ব্যাপারে, আমাদের ব্যাপারে হুমকি দিয়েছে, এই সেই। আচ্ছা তাইলে জেএসএস কারা, সন্তুল আর্মা কারা, বীর বাহাদুর কারা, ইউপিডিএফ কারা? তারা কি ওইখানে কি নামাজ পড়ায় আর রোজা রাখে খালি? তারা কিছু করে না? তাদের অত্যাচারে ওইখানে বাঙালিরা দোকানপাট করতে পারে না, ব্যবসা চালাইতে পারে না। এক এক দোকানকে 3 গ্রুপ 4 গ্রুপ এগুলো চাঁদাবাজি করছে, তারা টাকা দিতে বাধ্য। সেনাবাহিনী যাইতে পারে না সেখানে, সেখান থেকে সেনাবাহিনীকে আপনার উজ্জ্ব করা হলো, এই আওয়ামী লীগ সরকার করেছে। এখন বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বলেন কিংবা এখন যারা উপদেষ্টা, তারা তো দেশের জন্য এসে, তারা তো আওয়ামী লীগের মতো কোনো দেশের দালালি করে না। মনে হচ্ছিল যে ভারতকে প্রতিহত করতে পারে এমন একটা সরকারি হয়তো এসছে, কিন্তু বাস্তবে নমুনাটা দেখছি না। গোয়েন্দা সংস্থার এখন সবচাইতে বড় কাজ ছিল সেখানে ইউপিডিএফ, জেএসএস সহ পাহাড়ি যেসব বাহিনীগুলো আছে তাদেরকে নির্মূল করা এবং তাদেরকে অস্ত্র মুক্ত করা। সেটা না করে কয়জন পাহাড়িকে কি করেছে সেগুলো নিয়ে ব্যাপক আকারে আপনার করছে, মানে এমন মায়া কান্না দেখাচ্ছে, মনে হচ্ছে যেন তারা আরেক দেশের মানুষ, আমরা আরেক দেশের মানুষ, ওইখানে যায় তাদের উপরে হামলা করেছে। আরে ভাই আমার দেশ সেটা, ওইখানে যাইতে হলে কি আমার ভিসা লাগবে নাকি? বাংলাদেশের মানুষ কোথায় বাড়ি করবে, কোথায় দোকান করবে, সেটা পাহাড়ি একজনের কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? কিন্তু সেটা কারা করে? একমাত্র এই প্রথম আলো, ডেইলি স্টার। আপনি তাদের নিউজ দেখেন, এই যাদের কথা বললাম সেটা থেকে শুরু করে এখনো আপনি ডেইলি স্টার আপনি দেখেন, কয়েকদিন আগে ওই যে থেকে বের হলো মাইকেল চাকমা, তার 19 মিনিট বা 25 মিনিটের একটা ভিডিও তারা ইন্টারভিউ করেছে। আপনি ডেইলি স্টার বা প্রথম আলোতে এই থেকে, আয়নাঘর থেকে গোলাম আজমের ছেলে সবচাইতে আলোচিত ব্যক্তি, তার কোন ইন্টারভিউ দেখেছেন? করে নাই। কিন্তু মাইকেল চাকমাটা করেছে। কেন করেছে? কারণ মাইকেল চাকমা হচ্ছে তাদের লোক, এই কারণে তারা তাকে দিয়ে এখন একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছে যে এই পাহাড়িদের প্রতি আমাদের বিশাল ভালোবাসা যাবে না। এটা সবকিছুই সাজানো নাটক, এবং আমি সেই কথাটা বলি শেষ করি যে এটা আসলে ব্যর্থতা না, এটা তাদের সফলতা। এইভাবেই তারা চেয়েছিল, সেইভাবেই হচ্ছে। মানে ভারতীয় যে চাকমা সংগঠন, বাংলাদেশের পার্বত্য এলাকার চাকমা সংগঠন, এরা কিন্তু খুব খারাপ রোল প্লে করছে। কিন্তু ভাই আরাকান আর্মি অলরেডি সেখানে ঢুকে গিয়েছে। তারা ওই যে ঘোষণা আপনি শুনছেন না যে 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে, 900 জন ইন্ডিয়াতে ঢুকেছে, আমাদের এখানে ঢুকে নেই, আমাদের গোয়েন্দা সংস্থা কোনো রিপোর্ট নাই, ইভেন আইএসপিআর থেকেও কোনো বিবৃতি নাই এখন পর্যন্ত, কোনো পত্রিকা নাই, টেলিভিশন নাই। 900 ওইখানে ঢুকেছে। কনক ভাই আমি বললাম, আমি আপনাকে জেনে বলছি, অন্তত কম পক্ষে 2000 আরাকান আর্মি এখন ওইখানে ঢুকেছে, একদম অস্ত্র সহ। এবং তারা চাইছে, তাদের দেখতে চেহারা এক, ভাষা এক, সবই এক। নোবডি নোজ হু ইজ আপনার আরাকান আর্মি আর হু ইজ আপনার ওইখানকার উপজাতি। এই ব্যাপারে কোনো আলোচনা আমাদের মনে হয় কি, আমাদের আসলে আমরা যেভাবে আসলে পজিটিভলি সমর্থন করতে চাচ্ছি, আমার মনে হয় না আমরা খুব বেশি দিন এই ধারাটা ধরে রাখতে পারবো। তাদেরকে আমাদের তাদের তথ্য সামনে নিয়ে আসতে হবে। ইলিয়াস, আমি আবারও আসবো আপনার কাছে। মাহমুদ ভাই, ইলিয়াস যে ইলিশের প্রসঙ্গটা ইলিয়াস নিয়ে এসছে, আপনি জানেন যে আমার খুব ভালো লাগছিল ফরিদ আক্তার যখন বলছিলেন যে ইলিশ খুব দামি মাছ, এই মাছ কিন্তু দেয়া যাবে না, এবার দেয়া হবে না। আমার খুব ভালো লাগছিল যে বাহ, ভালো একটা কথা বলছে।
এখন দেখি যে 3000 টন তারা আবার রপ্তানির অনুমতি দিচ্ছে। পাশাপাশি আপনি অমিত শাহের একটি বক্তব্য দেখেছেন যে বাঙালি অনুপ্রবেশকারীরা ঢুকলে ঝুলিয়ে রাখা হবে, ঝুলিয়ে মারা হবে, কি যেন এরকম আমি দেখাচ্ছি নিউজটা। তো এখন অনুপ্রবেশকারী তো হাসিনা ভারতে আছেই, তাই না? কি মনে করেন আপনি যে ইলিশ, অমিত শাহের বক্তব্য, হাসিনা উল্টো করে ঝুলানো হবে, উল্টো করে ঝুলানো হবে হাসিনা, এই কিভাবে দেখেন আপনি? আগে ইলিশ নিয়ে কথা বলি, যেহেতু ইলিশের প্রসঙ্গ ইলিয়াস তুললো এবং খুব সঙ্গত কারণেই তুলেছে সে। এখানে আপনি যিনি মন্ত্রী মৎস্য মন্ত্রণালয়ের দায়িত্বে ফরিদ আক্তার, তিনি বলেছিলেন যে এবার আর পূজায় ভারতে কোনো ইলিশ দেওয়া হবে না, এবং দেওয়ার পরে তিনি কিন্তু বেশ হাততালিও পেয়েছিলেন, মানে সোশ্যাল মিডিয়াতে হাততালি পেয়েছিলেন, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু এখন আবার দেখলাম যে দেওয়া তো হচ্ছেই, ওই আগে 500 টন দেওয়া হতো, এখন 3000 টন দেওয়া হচ্ছে। তো তাহলে আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম, যেটা আপনারা একটু বিব্রত বোধ করছিলেন, ইনএক্সপেরিয়েন্সড, মিনার বিব্রত বোধ করছিল। ইনএক্সপেরিয়েন্স শুধু না, সরকারের মধ্যে প্রচন্ড সমন্বয়হীনতা, এগুলো হচ্ছে তার প্রমাণ। কারণ হচ্ছে যে ফরিদা আক্তার যখন বলেছিলেন যে এবার ইলিশ দেওয়া হবে না, তিনি কি তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন না সরকারের মতামত দিয়েছিলেন? তিনি তো আর উপদেষ্টা হওয়ার পরে তার ব্যক্তিগত মতামত দেওয়ার তো কোনো সুযোগ নাই, তাই না? সরকার তো একটা ইনস্টিটিউশন, তাদের সরকারের একটা মন্ত্রী তার মন্ত্রণালয় নিয়ে যখন কথা বলছেন, তখন আমরা ধরে নেব এটা সরকারের অবস্থান, এবং আমাদের ধরে নিতে হবে যে ইউনূস সাহেবের এটাতে সায় ছিল যে এবার আর ভারতকে ইলিশ মাছ দেওয়া হবে না। তাহলে আজকে আমরা দেখলাম যে কমার্স মিনিস্টার যিনি সালাউদ্দিন আহমেদ, যিনি আবার ইয়েরও মন্ত্রী, অর্থমন্ত্রীও, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আগে, তিনি বললেন যে 3000 টন ইলিশ দেওয়া হবে। তাহলে সালাউদ্দিন সাহেব এবং ফরিদা আক্তার তারা কি একই সরকারের মন্ত্রী না? যদি একই সরকারের মন্ত্রী হয়ে থাকেন, তাহলে এক মন্ত্রী 15 দিন আগে বললেন যে ইলিশ মাছ এবার যাবে না, আর আরেক মন্ত্রী 15 দিন পরে বলছেন 3000 টন যাবে। তাহলে সরকার কোথায়? নাকি যার মতো করে যে ইচ্ছা ফ্রি স্টাইলে রাষ্ট্র চালাচ্ছে? তো ফ্রি স্টাইলে রাষ্ট্র চলে নাকি? আর ফরিদা আক্তার যদি উনি আবেগের বশবর্তী হয়ে ব্যক্তিগত মতামত দিয়ে থাকেন, তাহলে এখন ফরিদা আক্তারের উচিত হবে বলা যে না, এটা সরকারের সিদ্ধান্ত ছিল না, এটা আমাদের সিদ্ধান্ত, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম, কিন্তু এটা কোনো সরকারের সিদ্ধান্ত ছিল না। তো যদি সেটা হয়ে থাকে, আমি জানি না কি, আপনিও নিশ্চয়ই জানেন না এটা কি, হয়তো ফরিদা আক্তারকে টেলিফোন করলে জানতে পারবেন যে ঘটনা কি, সেটা কি উনি বলেছিলেন না সরকারের পজিশন তাই ছিল। তাহলে দুটো জিনিস বলা যাবে, একটা হলো যে হয় সরকারের পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে চেঞ্জ হলো কেন? আর যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে মেনে নিতে হবে যে কি বলে, ফরিদা আক্তার উনি ব্যক্তিগত মন্তব্য করেছিলেন, যেটা ওনার অনভিজ্ঞতার প্রমাণ। ব্যক্তিগত মন্তব্য করা যায় না আপনি মন্ত্রী হওয়ার পরে কোনো রাষ্ট্র সম্পর্কে। আর সরকারের সিচুয়েশন যদি চেঞ্জ হয়ে থাকে, তাহলে তো খুব বিপদের কথা। সরকারের সিচুয়েশন কেন চেঞ্জ হলো? সরকার কি ভয় পেয়েছে যে ভারতকে ইলিশ মাছ না দিলে ইউনূসের সরকার থাকবে না, সরকার আছে ইয়ে ফেলে দিবে, মানে ভারত ফেলে দিবে? যে ভারত ইতিমধ্যে প্রথমে সংখ্যালঘু কার্ড খেললো, এখন চাকমা কার্ড খেলছে। এই কার্ডই তো তাদের কার্ড, ইন্ডিয়ার কার্ড, সংখ্যালঘু ইন্ডিয়ার কার্ড, এবং চাকমা কার্ডও ইন্ডিয়ার কার্ড। তো এখন এই কার্ডগুলির জবাবে যদি সরকার তাদের পজিশন ঠিক মতো বলতে না পারে, যেমন আমি গত অনুষ্ঠানেই বলেছিলাম যে সংখ্যালঘু কার্ডের ব্যাপারে তো আমরা খুব পরিষ্কার ভাবে ভারতকে বলতে পারি যে ভারতের মুসলমানদের অবস্থা নিয়ে আমাদের উদ্বেগ আছে, এবং যখনই তারা বাংলাদেশের হিন্দু নিয়ে কথা বলবে, আমরা তখনই ভারতীয় মুসলমানদের দুরবস্থা নিয়ে কথা বলবো। মাহমুদ ভাই, আপনি উপদেষ্টা তৌহিদ হোসেনের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন ইন্ডিয়ার ব্যাপারে? মানে মনে হয় যেন সে না পারতে, মানে কিছু একটা ইন্ডিয়া না পাশ কাটাই যাওয়ার একটা প্রচেষ্টা আর কি। ওনাকে না হয় আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, উনি ফরেন মিনিস্টারকে অনেক কিছু ডিপ্লোমেসির আশ্রয় নিতে হয়, তারটা আমরা ওই আলোচনায় আমরা পরে যাই। ডিপ্লোমেসি না, মানে শো হয় অসহায়ত্ব, ডিপ্লোমেসি সেটা হতে পারে, সেটা আপনি মানে জনগণ ধরতেই পারে। তাহলে কি সরকার ভয় পাচ্ছে? অথবা আরেকটা হতে পারে যে তাহলে কি ইউনূস সাহেব যে মোদির সাথে মিটিং করতে চেয়েছিলেন আমেরিকায়, এবং সেই মিটিং এর একটা ভেট হিসেবে মাছ দেওয়া হলো, যে আমরা মাছ পাঠাচ্ছি, আপনি আমার সাথে একটা মিটিং করেন, এটা কি এই কারণে করা হলো? মানে একটা কোনো যুক্তিসঙ্গত কারণ তো দেখাতে হবে যে আমরা এবার কোনো মাছ পাঠাবো না,
আর সেখান থেকে আমরা আগের সরকারের তুলনায় 6 গুণ বেশি মাছ পাঠাবো, 500 টনের জায়গায় 3000 টন। তো এই যে পরিবর্তন, এর তো একটা লজিক থাকতে হবে এবং জনগণকে তো এটা জানাতে হবে যে আপনারা আগে কেন বলেছিলেন যে মাছ দেবেন না, আরে এখন কেন বলছেন যে 6 গুণ বেশি মাছ দেবেন। তো এটা জনগণকে বলতে হবে। তো সুতরাং এই ইলিশ কূটনীতির মাধ্যমে কিন্তু একটা বিশাল কূটনীতিক ব্যর্থতা এটা দেখিয়ে ফেলেছেন এই সরকার, এবং ভারতের কাছে তারা কিন্তু হেরে গেছেন এই ইলিশ কূটনীতিতে এবং তাদের দুর্বলতা দেখিয়ে ফেলেছেন, এবং দুর্বলতা দেখানো খুব ভয়াবহ জিনিস, এবং এই সরকার প্রতি মুহূর্তে দুর্বলতা দেখাচ্ছে। আপনি আমাকে বলেন, এটা কি ভাবা যায় যে এরকম একটা বিপ্লবের মাধ্যমে একটা স্বৈরাচারী খুনি শেখ হাসিনা পালিয়ে গেছে, আর তার জেলা থেকে তার একজন ধর্ম ব্যবসায়ী যাকে সে বানিয়েছিল কি বলে বাইতুল মোকাররম মসজিদের খতিব, সে জুম্মার দিনে লোক ভাড়া করে নিয়ে আসবে, এই সাহস কোত্থেকে পায়? তাহলে আপনি বলেন, এই সাহস যদি কি ওই খতিবের নাম রুহুল আমিন বোধহয়, রুহুল আমিনের মতো একটা লোক যদি এরকম সাহস পেতে পারে, এভাবে চ্যালেঞ্জ করতে পারে এই সরকারকে, তাহলে জনগণের কাছে এই সরকার সম্পর্কে কি বার্তা গেছে আমাকে বলেন তো, কতটা দুর্বল এই সরকার। সুতরাং এরা ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তে যাচ্ছে, ভয়ঙ্কর ফাঁদের মধ্যে পড়তে যাচ্ছে। এখন এটা কি বুঝতে পারছেন তারা? সেটা অবশ্য আমার জানা নাই, কারণ তাদের কারোর সাথে আমার কোনো যোগাযোগ নাই। আপনারা হয়তো বলতে পারবেন যে তারা তাদের বিপদটা আদৌ বুঝতে পারছেন কিনা। এখন আসি আমি আপনার কি ঝুলিয়ে রাখবে অমিত শাহ বলেছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ভারতে ঝুলিয়ে রাখা হবে। তো অনুপ্রবেশকারী একজন তো দিল্লিতে বসে আছে,